যখন ভালোবাসা, সম্মান আর বোঝাপড়ার সন্ধানে সম্পর্ক নতুন মোড় নেয়, তখন কিছু সম্পর্ক ভেঙে যায়, কিছু জোড়া লাগে আর কিছু একেবারেই নতুন তৈরি হয়। এই গল্প ভালোবাসা, অনুশোচনা আর একটি নতুন সম্পর্কের শুরুর কথা। তো আজ আমি যে মুভিটা এক্সপ্লেন করতে চলেছি সেটি হলো সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তিপ্রাপ্ত একটি রোম্যান্টিক কমেডি ড্রামা মুভি। এই ছবির নাম আপ জৈসা কোই। ছবির প্রধান ভূমিকায় আছেন আর মাধভান এবং ফাতিমা সানা শেখ। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটি অনুরোধ, ভিডিওটি লাইক করে দিন এবং চ্যানেলটিও সাবস্ক্রাইব করে নিন। মুভির শুরু হয় শ্রী রেণুকে দিয়ে, যে তার একটি বন্ধুর বাড়িতে পার্টি করতে গিয়েছিল। দেখতে তাকে বেশ শান্ত স্বভাবের ছেলে মনে হয়। তার রাখি নামের একটি মেয়েকে খুব পছন্দ, কিন্তু যখন সেই মেয়েটি অন্য একটি ছেলের সাথে নাচছিল তখন শ্রী শুধু হাসি মুখে দেখতে থাকে আর কিছু বলে না। পার্টি শেষ হওয়ার পর শ্রী রাখিকে একটি আংটি দিয়ে প্রপোজ করে, কিন্তু রাখি বলে, আমি তোমাকে পছন্দ করি না, আর অন্তত আংটিটা তো আসল আনতে পারতে। তুমি জানো না যে আমার বাবা একজন জুয়েলার? আমি তো দেখেই বুঝে গেছে এটা নকল। তখন শ্রী উত্তর দেয়, ক্লাসে তো আমার সাথে চিপকে থাকতে, এখন কি হলো? আর তাছাড়া যার সাথে তুমি চিপকে আছো সেই দীপকও তোমাকে বিশেষ পছন্দ করে না। রাখি রেগে শ্রীকে অভিশাপ দেয়। সে বলে, তুমি সারা জীবন পার করে দিবে, কিন্তু তুমি কোনো দিন সত্যিকারের ভালোবাসা পাবে না। তারপর সে বলে, চশমা খোলো। যখনই সে চশমা খুলে তখনই রাখি তাকে একটি জোরদার থাপ্পড় মারে। এরপরে গল্প বর্তমান সময়ে আসে, যেখানে আমরা একজন মধ্যবয়সী স্ত্রীকে দেখি। তার বয়স এখন ৪২ বছর। প্রতিদিনের মতো আজও সে সকাল ৫টা ৩০-এ ঘুম থেকে ওঠে, গাছপালায় পানি দেয়, ব্যায়াম করে। আজও তার বাড়িতে একটি ইঁদুর ঢুকে গিয়েছিল, যেটি সে ধরে বাড়ির বাইরে ছেড়ে দেয়। এরপর সে তার কাজে বের হয়। সে একটি স্কুলের সংস্কৃতির শিক্ষক, কিন্তু যাওয়ার আগে সে তার বড় ভাই ভানুর সাথে দেখা করতে জিমে যায়। তার ভাই ভানু তাকে বোঝায় যে, তোর বয়সে আমি আমার বাচ্চাদের স্কুলের ফ্রি দিচ্ছিলাম, কতদিন ধরে বলছি তোর বিয়ে করে নেওয়া উচিত, বয়স অনেক হয়েছে, আর এই শিক্ষকের চাকরি ছেড়ে আমার সাথে রিয়েল এস্টেটে আয়। শ্রী কোনো জবাব না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর বাস করে স্কুলে যাওয়ার সময় তার ভাবি কুসুম তাকে ফোন করে জিজ্ঞাসা করছিল আচারের জন্য কোন কন্টেনার ভালো হবে। তখন সে তাকে বলে দেয়। এরপরেই সে বলে, তুমি তোমার বায়োডাটাতে বয়স ৪২ কেন লিখেছ? আমি বলেছিলাম না ৩৯ লিখতে? সে আরও বলে, আমি পণ্ডিতের সাথে কথা বলেছি, এই বছরটা তোমার জন্য খুব লাকি, চিন্তা করো না, এই বছর তোমার বিয়ে হয়ে যাবে। কিন্তু শ্রী এখনও আশা রাখে না যে তার কিছু হবে। তারপর সে স্কুলে পৌঁছায়, যেখানে সে বাচ্চাদের সংস্কৃত পড়ায়, কিন্তু বাচ্চারা তাকে গুরুত্ব দেয় না। বোর্ডের ওপর বাচ্চারা লিখে দিয়েছে, ও শ্রী কাল আনা, এবং সবাই তাকে নিয়ে মজা করে, কারণ তার বয়স ৪২ হয়ে গেছে, কিন্তু সে এখনও বিয়ে করেনি। এরপরে সে একটি স্টুডিওতে যায়, যেখানে তার বন্ধু দীপক কাজ করে। দীপক শ্রীয়ের একটি ছবি তোলে, আর সেও জানে যে শ্রী এখনও সিঙ্গল। সে বলে, তুমি নিজেও তো কিছু চেষ্টা করতে পারো। শ্রী বলতে শুরু করে সে কত মেয়ের সাথে দেখা করেছে, কিন্তু সবাই তাকে দেখে পালিয়ে গেছে। তখন দীপক তাকে একটি চ্যাটিং অ্যাপের কথা বলে, যা কিছুদিন আগেই বাজারে এসেছে। তার নাম হলো আপ জৈসা কোই। অ্যাপটির মাসিক চার্জ ৬৯৯ টাকা, আর ব্যবহারকারীর তথ্য সম্পূর্ণ গোপন থাকে। দীপক বলে, এটাই সুযোগ, মেয়েদেরকে ফোন করো আর তোমার মনকে খুশি করো, হতে পারে কেউ তোমাকে পছন্দও করে ফেলে। কিন্তু শ্রী জিজ্ঞাসা করে, আমার চেহারা দেখে কেউ আমার ফোন কেনই বা ধরবে? দীপক হেসে বলে, এই অ্যাপের তো এটাই বিশেষত্ব, সামনের জন জানতেও পারবে না কে ফোন করেছে, না তোমার চেহারা দেখা যাবে না পরিচয়। এই জন্য রাতে বাড়ি গিয়ে শ্রী সেই নতুন অ্যাপটি ব্যবহার করে। সে একটি মেয়েকে ফোন করে, আর কল লাগতেই সে বলে যে, যদি আমার মুখ থেকে কিছু ভুলভাল বেরিয়ে আসে তাহলে ক্ষমা করে দিবেন। মেয়েটি হেসে বলে, আরে এই অ্যাপ তো এইসব কথার জন্যই। শ্রী একটু লজ্জা পায়, কিন্তু মেয়েটির কথায় তার বেশ ভালো লাগতে শুরু করে। সে মেয়েটির কণ্ঠের প্রশংসা করে, বলে যে আপনার কণ্ঠ খুব মিষ্টি, নিষ্পাপও লাগে আর দুষ্টুও। মেয়েটি বলে, আপনার কণ্ঠও বেশ সেক্সি, আপনার লাভ ল্যাঙ্গুয়েজ কি? শ্রী জবাব দেয়, সংস্কৃত। মেয়েটি হেসে বলে, আজকাল সংস্কৃত কে পড়ে? শ্রী বলে, হতে পারে সংস্কৃতর বইগুলো বাইরে থেকে সুন্দর না দেখায়, কিন্তু আসল জাদু তো তার ভেতরেই আছে। সেই মেয়েটি শ্রীয়ের কথায় ইমপ্রেস হয়। শ্রীয়ের তো এখন সেই মেয়েটির কণ্ঠের প্রেমে পড়ার মতো অবস্থা। পরের দিন শ্রী এই সব কিছু তার বন্ধু দীপককে খুব এক্সাইটেড হয়ে জানায়, প্রথমবার কেউ আমার নাম এত আদর করে ডেকেছে। দীপকও খুশি হয়, বলে, চলো, অন্তত কিছু তো ভালো হচ্ছে তোমার জীবনে। ওদিকে স্কুলে বাচ্চারা দেখে যে শ্রী হাসছে আর তার ফোনে ব্যস্ত। একটি ছেলে রাকেশ জিজ্ঞাসা করে, স্যার আপনি ঠিক আছেন তো? খুব বেশি হাসছেন আপনি। শ্রী শুধু হাসে আর তার গালে হালকা হালকা চাপড় মারে। রাতে শ্রী আবারও অ্যাপে বিভিন্ন মেয়েদের সাথে কথা বলে, আর এখন সে খোলামেলা কথা বলতে শুরু করেছিল। এই সময় আবারও একটি ইঁদুর বাড়িতে ঢুকে পড়ে।
শ্রী তাকে দেখে বলে, তুমিও যদি একটা সঙ্গী পেতে। এদিকে কুসুম চুলে গাজরা পড়ুক, তার স্বামী ভানু এটা পছন্দ করেন না। কুসুম বলে, চলো একটু বিবাহিত জীবনে মশলা যোগ করি। ভানু জবাব দেয়, তুমি কি ওটিটি দেখে পাগল হয়ে গেছ? এরপর কুসুম একটা ক্লাউড কিচেন খুলতে চায়, কিন্তু ভানু মানা করে দেয়। পরের দিন সবজি কেনার সময় এক প্রতিবেশী জয় আসে, যে কলকাতা থেকে এইমাত্র ফিরেছে। সে কুসুমের জন্য মিষ্টি নিয়ে আসে আর বলে, আপনি যে আচার দিয়েছিলেন তা খুব ভালো ছিল। আপনার তো আচারের একটি বড় ব্যবসা শুরু করে দেওয়া উচিত। সে আরও বলে, সে শুধু এইটা বলতে আসেনি, সে তার ভাতিজির ব্যাপারে তার সাথে কথা বলতে এসেছে। এরপর কুসুম শ্রীকে ফোন করে এবং বলে, তোমার জন্য একটি মেয়ের প্রস্তাব এসেছে। সে জয়ের ভাইজি, বয়স ৩২ বছর, শিক্ষিকা এবং এখনও তার বিয়ে হয়নি। সে কলকাতায় থাকে, যা মাত্র ৩ ঘন্টার দূরত্বে। জানিয়ে রাখি যে শ্রী জামশেদপুরে থাকে। এরপর শ্রী কলকাতায় পৌঁছায়। সেখানে একটি ইন্ডিয়ান কফি হাউসে সে মেয়েটির জন্য অপেক্ষা করে। যখন মেয়েটি আসে, শ্রী তাকে দেখে তাকিয়ে থাকে। তার নাম মধু। শ্রী বলে, আমি খুব বেশি ইনকাম করি না, ভাড়া দিয়ে কিছুই বাঁচে না। মধু হেসে বলে, আমি ইনকাম করব, দুজনের খরচ চলে যাবে। সে বলে যে সে ফ্রেঞ্চ শিক্ষিকা। শ্রী জিজ্ঞাসা করে, তুমিও কি আমার মতো কাউকে পাওনি? মধু বলে, ২ বছরে ৩৫টি প্রস্তাব এসেছিল, কিন্তু তোমার সততায় আমার মন জিতেছে। কমপক্ষে তুমি আমার সাথে মিথ্যা বলনি যে তোমাকে মাউন্টেন ক্লাইম্বিং পছন্দ বা এমন অদ্ভুত জিনিস। দুজনেরই চা খাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু কফি হাউসে চা পাওয়া যায় না, তাই তারা বাইরের দোকানে গিয়ে চা খায়। প্রথম সাক্ষাৎ খুব ভালো হয় এবং শ্রীরও মধুকে পছন্দ হয়। যখন শ্রীর রুমমেট দীপক এসব জানতে পারে, সে অবাক হয় যে এত বছরেও কোনো মেয়ে পছন্দ হয়নি এবং হঠাৎ একটি সুন্দর বুদ্ধিমান ফ্রেন্ড শিক্ষিকা সে পেয়ে গেল। দীপক সোশ্যাল মিডিয়ায় মধুকে খোঁজে এবং জানতে পারে যে আগামী মাসে মধুর জন্মদিন, তাই তারা আবার কলকাতা যাওয়ার পরিকল্পনা করে। কিন্তু মধু এবং তার পরিবার শ্রীকে পুরো সত্য বলবে না, তাই তারা শ্রীর ছাত্র রাকেশকেও সাথে নেয়, যে সেখানে মধুর ছাত্র হয়ে যাবে এবং তার পরিবারের সাথে কিছু সময় কাটাবে, যাতে সে মধুর পরিবার সম্পর্কে জানতে পারে। এখন গল্প আসে কলকাতায়, আর আমরা দেখি যে আজ মধুর জন্মদিন ছিল। মধুর মামা জয় আজ বিশেষ ইলিশ মাছ নিয়ে আসে। তারপর মধুর বাড়িতে রাকেশ পৌঁছায়, আর সে জয়কে বলে যে সে মধুর ছাত্র। জয় তাকে ভিতরে ডাকে। তারপর পুরো পরিবার লাঞ্চে বসে। মধুর বাড়িতে উপস্থিত ছিলেন মধুর দাদি, মধুর মা অনুপমা, ঘরের জামাই প্রতিম, মধুর বিদিশা মাসি, সোনা মাসি, তার স্বামী পরীক্ষিত এবং শেষে জয়, যার ডিভোর্স হয়ে গেছে। রাকেশ এইসব রেকর্ড করছিল। মধুর পরিবার তাকে মধু সম্পর্কে অনেক কিছু বলে এবং তার অনেক প্রশংসাও করে, কিন্তু কোনো বিশেষ কথা বলে না যাতে নতুন কিছু জানা যায়। এদিকে রাকেশের সাথে চৈতালি নামে একটি মেয়ের দেখা হয়, যে মধুর ছাত্র। সে রাকেশকে নমিত আগরওয়াল সম্পর্কে বলে। যদি তার সম্পর্কে জানতে হয় তাহলে মধুকে জিজ্ঞাসা করতে হবে। তাই যখন শ্রী মধুর সাথে দেখা করতে গিয়েছিল, তখন কথা বলার এক পর্যায়ে সে মধুকে জিজ্ঞাসা করে বসে, নমিত আগরওয়াল লোকটাকে। প্রথমে অবাক হয়ে জিজ্ঞাসা করে, তুমি নমিত সম্পর্কে কিভাবে জানলে? তারপর কিছুক্ষণ পরে সে বলতে শুরু করে, সে আমার এক ছাত্রের ভাই ছিল, ইউএসএতে মেডিকেল পড়ছিল। আমি তাকে ভালোবেসে ফেলেছিলাম। তারপর মধু বলে যে যখন আমরা প্রথম শারীরিক সম্পর্ক স্থাপন করতে যাচ্ছিলাম, তখন নমিত একটি অশ্লীল প্রশ্ন করে ফেলেছিল, তোমার সেক্সের কতটা অভিজ্ঞতা আছে? মধু হাসলেও সে দেখেছিল যে নমিত মোটেও হাসছিল না, যেন সে এই প্রশ্নটি মজায় নয়, সত্যিই জিজ্ঞাসা করেছে। সেই দিনই তাদের সম্পর্ক ভেঙে যায়। মধু আরও বলে, আমার বাবাও আমার মাকে ছেড়ে চলে গিয়েছিলেন যখন আমি খুব ছোট ছিলাম। আমি ভাবতাম যে যদি মা কোনো মিথ্যা বলে তাকে আটকাতেন তবে সব ঠিক হয়ে যেত। সেই দিন আমি চাইলে নমিতকেও কোনো মিথ্যা বলে আটকাতে পারতাম, কিন্তু আমি তা করিনি, কারণ নমিতের মানসিকতাই খারাপ ছিল। তারপর মধু ভাবে যে নমিত কিভাবে মনে করল যে আমি ভার্জিন। যাই হোক, আজকাল ১৬-১৭ বছর বয়সের পর ভার্জিন থাকে কে? শ্রীয়ের হিচকি আসতে শুরু করে, কারণ সে ৪২ বছরের হয়ে গেছে, কিন্তু এখনও সে ভার্জিন। যাই হোক, সে কথা ঘুরিয়ে বলে, চলো কোনোদিন একসাথে মুভি দেখতে যাই। যখন তারা মুভি দেখতে যায়, তখন শ্রী আবার জিজ্ঞাসা করে, তুমি তো আমার থেকে অনেক ভালো কাউকে পেতে, তাহলে আমি কেন? মধু উত্তর দেয়, হ্যাঁ পেয়ে যেত, কিন্তু আমি কাউকেই পাইনি, আর তুমিও তো কাউকে পাওনি। সম্ভবত আমাদের মিলন লেখা ছিল। তাদের কথাবার্তা থেকে মনে হচ্ছিল যেন দুজনেই একে অপরকে পছন্দ করতে শুরু করেছে। এখন তারা প্রায়ই একে অপরের সাথে বেশি সময় কাটায়, আর ধীরে ধীরে ভালোবাসা বাড়তে থাকে। একদিন মধু তার দাদির সাথে কথা বলতে গিয়ে বলে, শ্রী তো সম্পূর্ণ অন্যরকম মানুষ, বেশ পুরাতন চিন্তাধারা। এখনও বইয়ে ফুল রাখে, বাচ্চাদের ধমকায়, তাদের ভালোবেসে বুঝিয়েও দেয়। এমন মানুষ কোথায় পাওয়া যাবে? মধুর সম্পর্কে জানার পর ভানুরও বেশ মেয়েটি ভালো লাগতে শুরু করে। সে বলে যে তার পরিবারও বেশ ভালো, একদিন গিয়ে দেখা করা উচিত। তখন তার মেয়ে নিশা এসে বলে যে তাকে একটি বড় কলেজে অ্যাডমিশনের অফার এসেছে, স্কলারশিপও পেয়ে গেছে,
আর 1 বছরে কোনো কোম্পানি তাকে চাকরিতে নেবে। এটি শুনে ভানু তার মেয়েকে বলে, ভালো কথা যে তুমি ভালো কলেজে চান্স পেয়েছ, কিন্তু একটু আধটু রান্নাঘরে হাত লাগাও, এতে নিশার মুখ ম্লান হয়ে যায়। তারপর কুসুম চা নিয়ে আসে আর তার স্বামীকে বলে, আমি আপনাকে বলেছিলাম না যে একটি জায়গা খুঁজে দিন যাতে আমি নিজের জন্য ক্লাউড কিচেন খুলতে পারি? কিন্তু তার স্বামী তার কথা নিয়ে ঠাট্টা করে বলে, এই চায়ে তো এলাচও দাওনি, আর ক্লাউড কিচেন খুলবে? কুসুম জবাব দেয় যে খয়ের খাওয়ার পর এলাচের স্বাদ কিভাবে আসবে। কিছুদিন পর শ্রী এবং মধুর পরিবার দেখা করে। দুজনে মিলে পরিবারের সামনে পিয়ানো আর সেতার বাজায়। সবাই খুব খুশি ছিল, আর তাদের মনে হতে থাকে যে এই জুটি স্বয়ং ঈশ্বর তৈরি করেছেন। কত নিখুঁত! মধুর মা এবং দাদিও শ্রীয়ের খুব প্রশংসা করেন যে সে কত সুন্দর সেতার বাজিয়েছে। শ্রী ঘরে মধুকে তার একটি বই দেয়, যেখানে একটি শুকনো ফুল রাখা ছিল। সে বলে যে এর সুবাস এই বইয়ের মধ্যেই আছে, এখন তুমি এটাকে সাবধানে রাখো। তারপর মধু তাকে নাচ শেখায়। সবকিছু এত ভালো চলছিল যে শ্রীয়ের কাছে সবকিছু স্বপ্নের মতো লাগছিল। মধু শ্রীয়ের কাছাকাছি যায়, তাকে কিস করার চেষ্টা করে। ভয়ে শ্রীয়ের মুখ থেকে মাম্মি বেরিয়ে আসে। মধু হাসতে শুরু করে আর মজা করে ড্যাডি ড্যাডি বলে। বাইরে থেকে কুসুম এসব শুনে ফেলে, আর তার তো হুঁশ উড়ে গিয়েছিল যে ভেতরে কি চলছে। সে সবাইকে গিয়ে জানায়। শ্রী তার মাম্মিকে মিস করছে, আর মধু তার বাবাকে। কিছু সময় পর শ্রী এবং মধুর বাগদান হয়। দুজনে ফোনে কথা বলার ভান করে আর অদ্ভুত অদ্ভুত কথা বলে একে অপরকে হাসায়। কিন্তু এমন করতে গিয়ে শ্রীয়ের এমন মনে হতে শুরু করে যে মধুর কণ্ঠস্বর সে আগে কোথাও শুনেছে। সে চিন্তায় পড়ে যায়, এই মেয়েটি কি সেই রকমই যা সে দেখাচ্ছে? তার আসল চেহারা কি অন্য কিছু? এক রাতে শ্রী আপ জ্যাসা কই অ্যাপটি ব্যবহার করে একটি মেয়ের সাথে কথা বলে, আর তাকে জিজ্ঞাসা করে যে আপনার কোম্পানিতে কি কোনো মধু নামের মেয়ে কাজ করে যে কলকাতায় থাকে? কিন্তু কল কেটে যায়। একদিন যখন সে আগরতলা যাওয়ার জন্য বাস ধরতে যাচ্ছিল, তখন মধু সেখানে পৌঁছায় আর জিজ্ঞাসা করে, তুমি কোথায় যাচ্ছ এবং কেন? শ্রী তাকে জিজ্ঞাসা করে, তুমি আমাকে বলনি যে তুমি আপ জৈসা কোই অ্যাপ চালাও? মধু জবাব দেয়, তুমিও তো চালাও। শ্রী রাগে ঝগড়া করতে শুরু করে। মধু বলে, তুমিও তো মেয়েদের সাথে খারাপ খারাপ কথা বলো। শ্রী জবাব দেয়, পুরুষরা তো এমনই হয়। মধু বলে, মানে কি? ইচ্ছা শুধু পুরুষেরই হয়, মহিলা কিছু করলে কি তা ভুল? শ্রী রাগে সেখান থেকে যেতে শুরু করে। মধু তার পিছু পিছু যায় আর বলে, আমি মাত্র 2 মাস আগে পর্যন্তই সেই অ্যাপটি ব্যবহার করেছি। তোমার সাথে দেখা হওয়ার পর কখনো না। সবাই আমাকে আজে বাজে প্রশ্ন জিজ্ঞাসা করত, কিন্তু তুমি আমাকে জিজ্ঞাসা করেছিলে যে আমি খেয়েছি কিনা। তোমার সাথে কথা বলে সত্যি আমার খুব ভালো লেগেছিল। যদিও আমাদের মাত্র একবার কথা হয়েছিল, কিন্তু আমি তোমাকে খুঁজতে চেয়েছিলাম, আর তোমাকে খুঁজে পাওয়া সহজ ছিল কারণ শ্রী রেণু ত্রিপাঠী নামে তুমিই একমাত্র ছিলে জামশেদপুরে। কিন্তু এর পরেও শ্রী মধুয়ের সাথে সম্পর্ক ভেঙে দেয়। মধু বলে, আপনিও বাকিদের মতোই বেরোলেন, একদম ভণ্ড। শ্রী বলে, আমি তোমার সাথে থাকতে পারবো না কারণ তুমি খুব চালাক আর বাজে চরিত্রের। যেমনই শ্রী বাড়ি ফেরে, সে দেখে বাড়িতে বিয়ের প্রস্তুতি চলছে, কিন্তু এখন সে তার পরিবারের সদস্যদের সত্যি কথা বলে দেয় যে মধু তার সাথে একটি সেক্স চ্যাটিং অ্যাপে কথা বলতো। এটি শুনে 2 পরিবারের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, আর তাদের বিয়ে সেখানেই ভেঙে যায়। শ্রী এবং মধুর বিয়ে এখন আর হবে না। অন্যদিকে মাঙ্গলিক দোষ কাটানোর জন্য শ্রীয়ের বিয়ে একটি গাছের সাথে করানো হয়। জীবন এগিয়ে চলে, কিন্তু শ্রী এবং মধু একে অপরকে খুব মিস করছিল। মধুর পরিবারের সদস্যরাও খুব চিন্তিত হয়, কারণ যে ম্যারেজ হল তারা বুক করিয়েছিল সেটি ক্যান্সেল করা সম্ভব নয়। তখন মধু এসে বলে যে যদি কেউ সিঙ্গেল থাকে তাহলে এই ম্যারেজ হল তার কাজে আসতে পারে। সবাই জয়ের দিকে তাকাতে শুরু করে, যে একজন ডিভোর্সি। জয়ও একটু লজ্জা পায় আর বলে সে আবার বিয়ে করতে চায় না, কারণ সম্পর্কগুলি কঠিন। আর সে মধুকে বলে, তুমিও আরেকবার চেষ্টা করতে পারো। অন্যদিকে ভানু এবং কুসুমের মেয়ে নিশাকে কোম্পানির কাজে কলকাতায় যেতে হবে, কিন্তু তাকে তো তার বাবার কাছ থেকে অনুমতি নিতে হয়। ভানু সবসময় তাকে মনে করিয়ে দেয় যে তাকে রান্নাঘরের কাজও শিখতে হবে। তবে কুসুম বলে যে সেও তার মেয়ের সাথে কলকাতায় চলে যাবে। মা এবং মেয়ে ট্রেনে করে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়, আর শ্রী তাদের স্টেশনে ছাড়তে যায়। অনিশা বলে, আঙ্কেল আপনিও চলুন না আমাদের সাথে, এমনিতেও আপনার ছুটি চলছে। কিন্তু শ্রী মানা করে দেয়। অনিশা তার আঙ্কেলকে বোঝায়, প্লিজ এই মুভ অন করার ভান করা বন্ধ করুন। সে আপনাকে ভালোবাসত, আপনি যেমন তেমনভাবেই আপনাকে পছন্দ করত। সে আপনাকে নিয়ে নয়, বরং আপনার সাথে হাসত। কিন্তু একটি ছোট কারণে আপনি তাকে ছেড়ে দিলেন।
আপনি খুব বড় ভুল করেছেন। এবার শ্রীয়ের আর সহ্য হয় না। সে মধুকে খুব মিস করতে শুরু করে এবং তাই কলকাতায় চলে যায়। সেখানে সে সেই কলেজে যায় যেখানে মধু পড়াত, কিন্তু সেখানে সে দেখে যে নমিত ইতিমধ্যেই মধুর সাথে দেখা করতে এসেছে আর নিজের পুরনো ভুলের জন্য তার কাছে ক্ষমা চাইছে। তারপর দুজনে একটি রেস্টুরেন্টে চলে যায় এবং কথা বলতে শুরু করে। শ্রীও তাদের পিছু পিছু সেখানে যায়। সেখানেই সে মধুর সাথে সামনাসামনি দেখা করে। কিছুক্ষণ পর নমিত সেখান থেকে চলে যায়। তখন শ্রী মধুকে বলে, আমি তোমাকে ক্ষমা করছি, তুমি তোমার জীবনে যা খুশি করো, কিন্তু একটু সীমার মধ্যে থেকো। মধু রেগে জিজ্ঞাসা করে, তুমি কে আমার সীমা নির্ধারণ করার? আমার মনে হয়েছিল যে তুমি বদলে গেছ, কিন্তু না। যদি তুমি সংস্কৃতের শিক্ষকই হও, তবে তোমার জানা উচিত ভালোবাসার সংজ্ঞা কি হয়। ভালোবাসার বদলে ভালোবাসা দিতে হয়, কিন্তু আমার মনে হয় না যে তুমি আমাকে তা দিতে পারবে। এতটুকু বলে মধু উঠে চলে যায়। তখনই শ্রীয়ের বড় ভাই ভানু তাকে ফোন করে। ভানুও কলকাতায় এসেছিল কারণ এখানকার ম্যারেজ হল তারা বুক করিয়েছিল আর 50% খরচ তাদের দিতে হতো। এর মধ্যেই ভানু সিগন্যালের কাছে কুসুমকে দেখে, কিন্তু সেই জয়ের সাথে ছিল। এটা দেখে ভানু হতবাক হয়ে যায়। ম্যারেজ হলের বিষয়টি মিটমাট করার পরে ভানু তার স্ত্রী কুসুমের সাথে দেখা করে। জিজ্ঞাসা করে যে আসল কথা হলো তোমার আর জয়ের সম্পর্ক কখন থেকে? কুসুম জবাব দেয়, যদি 1 মাসের জায়গায় 1 সপ্তাহ বলি তাহলে আপনার শান্তি হবে কি? ভানু রাগে বলে যে তোমার একটু লজ্জা হচ্ছে না? কুসুম এরপর বলতে শুরু করে, আমি জয়ের কাছ থেকে সেই ভালোবাসা আর পরিচয় পেয়েছি যা 28 বছরে তোমার কাছ থেকে কখনো পাইনি। ভানু বলে, কোন পরিচয়ের কথা বলছো তুমি? এই বয়সে তুমি কাজ করতে নাকি? কুসুম বলে, আমি আজও আচার বিক্রি করে নিজের জোরে রোজগার করছি। আর বয়সের কথা আপনি বলবেন না। আমি শ্রীয়ের থেকে মাত্র কয়েক বছরের বড়। ওর জীবন এখনো শুরুও হয়নি আর আমার শেষ হয়ে গেল। ভানুর বন্ধু প্রমোদ বলে, মনে হয় ভাবি পথভ্রষ্ট হয়েছেন, কিন্তু ঈশা বলে পথভ্রষ্ট হননি, তারা একে অপরের কেয়ার করে। ভানু তার স্ত্রীকে জিজ্ঞাসা করে, কি তুমি আমাকে ছেড়ে দিচ্ছ? কুসুম বলে, যদি আমি তোমাকে দিনে 3 বার খাবার আর ওষুধ পাঠাতে থাকি, তাহলে তুমি কোনো পার্থক্যই খুঁজে পাবে না যে আমি তোমার সাথে আছি কি না। ভানু জিজ্ঞাসা করে, এতটা ঘৃণা করো আমাকে? কুসুম জবাব দেয়, ঘৃণা করি না, শুধু এখন আর ভালোবাসা নেই। এত কিছু শোনার পরেও ভানু বলে, ক্ষমা চেয়ে নাও, আমরা তোমাকে ক্ষমা করে দেব, আর বাড়ি চলো। তখনই শ্রী তার ভাবি কুসুমের পক্ষে দাঁড়ায় আর তার বড় ভাই ভানুকে বলে, আপনি নিজের ভুল দেখতে পান না? প্রত্যেকবার ভাবিরই ক্ষমা চাইতে হবে নাকি? এরপর তারা জানতে পারে দাদিমা পড়ে গিয়েছিলেন আর তার শরীর খারাপ হয়ে গেছে। তাই সবাই সেখানে চলে যায়। সবাই দাদিমাকে নিয়ে খুব চিন্তিত ছিল। মধুও খুব মন খারাপ করেছিল। সে তার মামাকে বলে, ভেবেছিলাম যে এইবার সরস্বতী পূজা সবাই একসাথে করব। দাদি পূজার জন্য কত এক্সাইটেড ছিল। আমার মনে হয় না যে দাদিমা পূজা পর্যন্ত বেঁচে থাকবেন। শ্রী সেখানে আসে আর বলে, তাহলে পূজা কালকেই করি। আস্থার জন্য কখনো তিথি বা তারিখ দেখা হয় না। পরের দিনই বাড়িতে সরস্বতীর মূর্তি আনা হয় এবং সবাই ধুমধাম করে পূজা করে। কিন্তু মধু এখনও কিছুটা গম্ভীর আর অসন্তুষ্ট লাগছিল। নমিত সেখানে পৌঁছে গিয়েছিল। বিসর্জনের সময় খুব জোরে বৃষ্টি হচ্ছিল আর সবাই বৃষ্টি থেকে বাঁচতে এদিক ওদিক চলে যায়। তখন শ্রী এবং মধু একা থেকে যায়। তখন শ্রী মধুকে নিজের মনের কথা বলে। সে বলে, কেউ একজন সত্যি বলেছিল যে আমি খুব বড় বোকা, কিন্তু আমি এখনও ভার্জিন। ভেবেছিলাম যে আমি আমার বড় ভাইয়ের মতো নই, কিন্তু আমরা তো একই পরিবারের, একই চিন্তা, একই মূল্যবোধ। হয়তো যদি আমরা তোমার পরিবেশে বড় হতাম তাহলে আমাদের চিন্তা অন্যরকম হতো, কিন্তু এখন আমরা নিজেদেরকে তোমার জন্য পরিবর্তন করার চেষ্টা করব, শুধু তোমার জন্য। এখন কখনো তোমাকে কোনো কিছুর অনুমতি নেওয়ার কথা আমরা বলবো না, কারণ মহিলারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিতে পারে। আমি জানি না আমি ধনী আর সে তোমাকে খুব ভালোবাসে, কিন্তু আমিও তোমাকে খুব ভালোবাসি, সমান ভালোবাসা। মধু তার কথা মেনে নেয় কারণ সেও শ্রীকে সত্যিকারেরই ভালোবেসে ফেলেছে। যখন শ্রী জিজ্ঞাসা করে যে তাহলে নামিতের কি হবে, তখন মধু হাসতে হাসতে বলে, তার সাথে একবার লাঞ্চ করেছিলাম বলে তুমি অন্য কিছু ভাবতে শুরু করেছ? আমরা দুজন কি শুধু বন্ধু হতে পারি না? তারপর শ্রী মধুকে আংটি পরানোর জন্য আংটি খুঁজতে শুরু করে, কিন্তু সে আংটি পায় না। তখন মধু নিজের হেয়ার ক্লিপ বের করে শ্রীয়ের শার্টে লাগিয়ে দেয় আর বলে, আমরা দুজনেই এঙ্গেজ হয়ে গেলাম। তারপর দুজনেই বৃষ্টিতে ভিজতে ভিজতে নাচতে শুরু করে আর তাদের এভাবে একসাথে দেখে পুরো পরিবার খুব খুশি হয়ে যায়। আর এই সুন্দর মুহূর্তের সাথেই এই ছবিটি এখানেই শেষ হয়ে যায়। কখনো কখনো দূরত্বও জরুরি, যাতে আমরা অনুভব করতে পারি যে কে আমাদের জীবনে সত্যিই গুরুত্ব রাখে। শ্রী এবং মধুর মতো যদি ভালোবাসা সত্যি হয়, তাহলে রাস্তা আপনা আপনি এক হয়ে যাবে।
তো যদি আপনার এই ভিডিওটি পছন্দ হয় তাহলে কমেন্ট করে জানান। দেখা হবে পরের ভিডিওতে। টেক কেয়ার।